আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকে। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে আশা ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের। এখনো কাটেনি পারস্পরিক আস্থার সংকট। দুই 2008-এ শেখ হাসিনার হলফনামায় মিথ্যা ছিল, সঠিক যাচাই হলে ভোটে অযোগ্য হতেন, বললেন দুদক চেয়ারম্যান। ডিজিটাল পেমেন্ট পুরো চালু হলে কমবে দুর্নীতি, বছরে 1.5-2 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আসবে, বললেন গভর্নর। এবং ইরান জুড়ে বিক্ষোভ ও সহিংসতা, হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বাইরে হতাহত মানুষ, চিকিৎসা দিতে হিমশিম। দেখছিলেন নাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে আপিল শুনানি শেষ হয়েছে। দ্বিতীয় দিনে 71 থেকে 140 নম্বর আপিলের শুনানি হয়। অনেকের পাশাপাশি প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। এদিকে মনোনয়নপত্র ফিরে পেয়ে অনেক প্রার্থী স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এরই মধ্যে আবেদন পড়েছে 645টি। প্রতিদিন 70টি করে আবেদন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন শুনানি শুরু করে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। তারা হওয়ার কারণে হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। যতটুকু অবৈধ কারণ ধরেছিল আমার মনে হয়েছিল যে এটা ডিসি স্যারই এটা সমাধান করতে পারত। আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শুনানিতে প্রার্থীরা নিজ কেউ বা আইনজীবীকে সাথে নিয়ে আসছেন। প্রার্থিতা ফিরে পেয়ে উৎফুল্ল অনেকে, তবে মব সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা তাদের। 244টি জায়গায় 43টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। যদি কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে, এসিআর একটা স্টিগমা হবে। এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আপিল নিষ্পত্তির শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির 3 অংশের প্রার্থীদের মনোনয়নপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করে হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে 10 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা জানাতে বলেন। একই সঙ্গে প্রার্থিতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা সম্পদের যেসব তথ্য হলফনামায় দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, তৎকালীন দুদক এবং নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে যাচাই করলে তিনি এই নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারাতেন। দুদক রিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের 22 বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। আরও বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও নিজ নিজ এখতিয়ার থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, আমাদের বিশ্বাস
আগামী দিনগুলিতে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু সাজার পরিবর্তে ফাঁসি চেয়ে আপিল বিভাগে করা আবেদনের সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। 2-1 দিনের মধ্যে শুনানির দিনক্ষণ ঠিক করার আবেদন করবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া জয় এবং পলকের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আসামিপক্ষ তাদের আইনি অবস্থান তুলে ধরবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উস্কানির অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই অভিযোগে দুজনের ফাঁসির সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার ওই আপিলের সবশেষ অগ্রগতি জানায় প্রসিকিউশন। আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজের শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। এদিন শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট ব্ল্যাকআউট সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞের করা মামলায় অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। সজীব আহমেদ ওয়াজেদ জয়ের উল্লেখ করে উনি বলছেন, যখন মা বলেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবে নো তখন ব্লক, এই বন্ধ। যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। বৃহস্পতিবার আসামি পক্ষ তাদের নারাজি আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরবে। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল 2। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের। রাজনৈতিক দলগুলোও সেই আশা করলেও ভোট নিয়ে পারস্পরিক আস্থা এবং সংকট এখনও কাটেনি। সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মিশন প্রধান ইভার্স ইয়াপস। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। ডিসেম্বরের শেষ ভাগে ঢাকায় এসে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল বিভিন্ন দলের সাথে বৈঠক করে। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও সরকারের বিভিন্ন অংশীজনের সাথেও ধারাবাহিক বৈঠক করে তারা। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দলের প্রধান ইভার্স ইয়াপস। বলেন, নির্বাচন নিয়ে দলগুলো আশাবাদী, তবে এখনো বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে মত তার। যে দলগুলোর সাথে আলোচনা করেছি তারা সবাই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা স্বচ্ছতা নিয়ে কথা বলেছে, আইনগত দিক নিয়ে কথা বলেছে, পক্ষপাতিত্বহীন নির্বাচনের কথা বলেছে। তবে কিছু বিশ্বাসযোগ্যতার অভাব এখনো রয়েছে। সহিংসতার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে আমার অভিব্যক্তি হলো, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ। তারা এই বিষয়টি গুরুত্বের সাথে নেবে বলে আশা করি। অন্তর্ভুক্তিমূলক বলতে আগে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনের সব দলের অংশগ্রহণ বোঝালেও এখন তাদের সংজ্ঞা কিছুটা পাল্টেছে কেন, সেই প্রশ্নের উত্তর দেন ইভার্স ইয়াপস। অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা বুঝি সমাজের সব মানুষের অন্তর্ভুক্তি, যেমন নারী, সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভোটে অংশ নিতে পারছে কিনা। ভোটারের সংখ্যা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এটা একটি নির্দেশক যে এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। পরবর্তীতে এটি কি প্রভাব ফেলে তার দিকে। নির্বাচনের 2 দিন পরে প্রাথমিক পর্যবেক্ষণ এবং 2 মাস পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে মিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর দেশে ফেরা নেতা তারেক রহমান দলের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তার উপর নির্বাচনী যাত্রা শুরুটা হচ্ছে সিলেট থেকে। তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সিলেটের বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সফরের মতোই উন্নয়ন কর্মকাণ্ড শাহজালালের পুণ্যভূমি থেকেই শুরু হবে, এমন প্রত্যাশা সকলের। দীর্ঘ 17 বছর বঞ্চিত ছিলেন দেশমাতৃকার আলো বাতাসের স্পর্শ থেকে। অবশেষে দেশের মাটি স্পর্শ করলেন, তাও সিলেটে। মা বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর নিলেন দলের চেয়ারম্যানের দায়িত্ব। এবার সিলেট বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস একটু বেশি।
22 জানুয়ারি তারেক রহমান সফর করবেন এবং মায়ের দেখানো পথ ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমাগম হয়েছে ওনাকে স্বদেশ প্রত্যাবর্তনে। ইনশাল্লাহ উনি যেহেতু নির্বাচনী প্রচারণা আগামী 22 থেকে শুরু করবেন, বিশ্বনাথের সর্বস্তরের মানুষ ওনাকে এই জায়গায় সমর্থন জানাবে, ওনাকে স্বাগত জানাবে। হযরত শাহজালাল হযরত শাহপুরাঙ্গের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। লামাহাজিতে উনি পথসভা করেন, সেজন্য আমরা বিশ্বনাথ বিএমপি পৌর বিএমপি ওনাকে সুস্বাগত জানাই। এই জেলারই জামাতা, তাই তো আবেগের প্রকাশটাও ভিন্ন স্থানীয় ও প্রবাসীদের। তার সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন নতুন মাত্রা পাবে বলেও প্রত্যাশা সকলের। চেয়ারম্যানের দায়িত্ব পাইছেন তারেক রহমান সাহেব, আমরা খুব আনন্দিত। উই কংগ্রাচুলেট হিম। জামাই আমাদের খুব আনন্দ লাগে, দলের প্রধান হইয়া সিলেটের শাহজালাল মাজার জিয়ারত করিয়া নির্বাচনী প্রচারণা শুরু করবা, তাই জন্য আমরা খুব আনন্দিত। সিলেট থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, উন্নয়নের কর্মকাণ্ডগুলোও আমাদের সিলেট থেকে শুরু হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে উনি নতুনভাবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। উনি যেন সুস্থ এবং সুন্দরভাবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলেন। নেতারাও প্রস্তুত দলীয় প্রধানকে বরণ করে নিতে। বেগম জিয়ার বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় সরকার গঠন করবে বিএনপি, এমন প্রত্যাশা নেতাদের। আমাদের ম্যাডামের সুখকে আমরা সেই শক্তিতে আমরা পরিণত করব এবং আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই সুখ কাটিয়ে আমরা শক্তিতে পরিণত করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা আমাদের বিশ্বাস। হযরত শাহজালাল ও শাহপুরানের মাজার জিয়ারতের পাশাপাশি বেশ কিছু সভায় যোগদানের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। গণভোটে হ্যাঁ জয়ী হলে ইউনূস সরকার আরও 5 বছর টিকে থাকবে, বিষয়টা তা নয়। প্রধানমন্ত্রীর হাতে যেন সর্বময় ক্ষমতা না থাকে, সেটাই চায় অন্তর্বর্তী সরকার। বরিশালে ইমাম সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আরিফ রিয়াজ। তার মতে রাজনৈতিক দলগুলোকেও এটাই চায়। দুপুরে নগরীর বেলস পার্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধীকরণের উদ্দেশ্যে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে সবাইকে আহ্বান জানান আলী রিয়াজ। বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের নামে এদেশে তামাশা করা হয়েছে। খুন করে মরদেহ কেটে ভাসিয়ে দিয়েছে যে ব্যক্তি, তাকেও ক্ষমা করা হয়েছে। জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা। ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। এখন নির্বাচনের জোয়ার চলছে সর্বত্র, ভোট নিয়ে প্রশাসন সক্রিয় থাকবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভার টিমের সাথে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা ইইউকে আশ্বস্ত করেছেন নিরপেক্ষ ভোট হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। প্রেস সচিব জানিয়েছেন, ইইউ একটা বড় নির্বাচন পর্যবেক্ষক টিম পাঠাবে। নির্বাচন নিয়ে ইইউ ইতিবাচক মনোভাব জানিয়েছেন বলেও জানান তিনি। খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছে। দল, বড় দল সবাই আমরা মনে করি যে তারা একটা লেভেল প্লেইং ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা পুরোপুরি গড়ে তুলতে পারলে দুর্নীতি কমার পাশাপাশি বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আসবে, এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অন্যদিকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, সুবিধা থাকা সত্ত্বেও শহরের স্মার্ট লোকেরাও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যেতে চায় না, তাদের বাধ্য করতে হবে আইন করে হলেও। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। অর্থ পরিশোধে এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষই নগদ টাকায় লেনদেন করে, আর এই অর্থ ব্যবস্থাপনায় বছরে 20,000 কোটি টাকা ব্যয় করতে হয় সরকারকে। একদিকে নগদ টাকা বহন করতে গ্রাহকের ঝুঁকি রয়েছে, অন্যদিকে ব্যাংকে পে অর্ডার ভাঙাতে কমপক্ষে 3 বার ঘুরতে হয়। তবুও মানুষ ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে চায় না। আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
সবার আগে কিন্তু আমাদের প্রান্তিক জনগণ এই ডিজিটালাইজেশনটাকে এমব্রেস করেছে। এখন হচ্ছে আমাদের যারা কর্পোরেট জগতের মানুষ আছে, যারা লার্নেড এবং আর্নিং বেশি আছে, তাদেরকে এখানে বাধ্য করতে হবে আইন কানুন এবং বিভিন্ন বিধিবিধান দ্বারা। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ভারত ভুটানের চেয়েও পিছিয়ে। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে। জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে আরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার। লোন নিতে চাও, কিউআর কোড দিতে হবে, এটা রাখবে। এটার সাথে আমাদের মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার ব্যবসা বাণিজ্য আরও সহজ, উদারীকরণ এবং গতিশীল করতে নতুন আমদানি নীতি আদেশ জারি করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে এই সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই নীতি প্রণয়ন করতে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকেই উপস্থাপন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইপিএল বা বিশ্বকাপ খেলা নিয়ে টানাপোড়েনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। বর্তমানে রফতানি বাণিজ্য কিছুটা কমেছে এবং উদার বাণিজ্যে কিছুটা সংকট রয়েছে স্বীকার করে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। উদারীকরণের প্রচেষ্টা আমরা করছি, সহজীকরণের জন্য যে প্রচেষ্টা করছি, আমাদের ট্রানজ্যাকশন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের কনফর্মিটি অ্যাসেসমেন্ট, আমাদের যে রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোকে আমরা আরো সহজীকরণ কিভাবে করতে পারি, বাণিজ্য উপযোগী, এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা বাকিটা জানতে পারবেন। মিয়ানমারে সামরিক বাহিনীর পরিচালনায় সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তাকে বৈধতা দিতে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে অবসরপ্রাপ্ত জেনারেলদের নেতৃত্বে গঠিত সামরিক বাহিনীপন্থী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আবার ক্ষমতায় আসতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। গেল 28শে ডিসেম্বর প্রথম পর্বের ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন শুরু হয়। প্রথম পর্বে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের 102টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়, আর এই পর্বে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 90টি আসনে জয় পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 232 সিলেট 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আমরা রয়েছি সিলেট 4 আসনে এবং আমাদের সাথে রয়েছেন এখানকার বিএনপি মনোনীত প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে, সিএসআরএম নিবেদিত। আপনি একটু বলবেন এই এলাকার উন্নয়নের কি কি পরিকল্পনা নিয়ে আসছেন? একটু প্রত্যন্ত অঞ্চল এবং বেশ গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল, আপনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আজকের এই আপনার মাধ্যমে পুরো জাতি সেটা শুনতে হবে। বাংলাদেশের সবচেয়ে চিটাগাং কক্সবাজারের পরে যদি কোনো পর্যটন এরিয়া থাকে সেটা হচ্ছে সিলেট, জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ। অথচ বাংলাদেশের মধ্যে সবচাইতে অবহেলিত যদি কোনো জনপদ থাকে সেটা হচ্ছে এই 4 সংসদীয় আসন। আপনি অবাক হবেন, এখান থেকে মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং সেই গ্যাস, তেল থেকে শুরু করে সমস্ত খনিজ সম্পদ এখানে, কিন্তু এখানের উন্নয়নের ব্যাপারে এখানে একেবারে 0-0-0। তো কাজেই এমনকি অদ্ভুত ঘটনা আমি শুনতে পাচ্ছি, যেখানে ওয়ার্ক অর্ডার টেন্ডার হওয়ার পরে এখানে ওই বিরোধী দলের লোকজন এখানে বেশি থাকে, এর জন্য এই ব্রিজ হবে না, এই ধরনেরও টেন্ডার বাতিল করে নেওয়া হয়েছে, অথচ জামানতের টাকা পর্যন্ত করতে পারে। তো যাই হোক, এই জনপদের মানুষ আশা করি জোটের প্রতি বিএনপি এবং জমিয়ত জোট আমাদের ধানের ছড়া ইনশাআল্লাহ যদি সরকার গঠন করে আল্লাহ তাআলার হুকুম হয়, তাহলে গোয়েনঘাট হচ্ছে মেহেরপুর জেলার থেকে বড়। তো এই অবস্থায় জনতা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জে
মিনিমাম অন্তত গোয়েনঘাট তো একটা পৌরসভা হওয়া উচিত, এবং ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে গোয়েনঘাটে পৌরসভা হবে, এবং জয়ন্তাতেও আমরা ভেরিফিকেশন করব, কোম্পানি করব, কিন্তু কম্পারেটিভ গভর্নমেন্টের অন্যান্য যেগুলো দেখে। দ্বিতীয়ত হচ্ছে এখানে সম্ভাবনাময়ী পর্যটনের যদি এড়িয়ে ধরি, তাহলে এখানে প্রচুর পরিমাণে ব্রিজ, কালভার্ট, রাস্তা এবং এখানে আল্লাহ তাআলা প্রদত্ত যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেটাকে প্রোটেকশন দেওয়া, এবং এখানকার প্রতিটি খনিজ সম্পদকে জাতীয় পর্যায়ে এবং এখানে অবাক হবেন 12টা গ্যাস কূপ সিলেট এই 4 আসনে, কিন্তু এখানকার স্থানীয় লোকরা গ্যাস পাচ্ছে না। তো আমি আশা করি আমরা এটা সরকারের সমবন্টন, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এখানে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, এবং এখানে চিকিৎসা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, অন্ততপক্ষে মানে প্রিলিমিনারি স্টেজের 3টা উপজেলায় একটা হসপিটাল হওয়া উচিত। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, সার্বিক পরিবেশ আপনি কেমন মনে করেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আপনার মতামত জানতে চাই। এখানে আমরা তো আলহামদুলিল্লাহ, এখানে সিলেট তো এমনি শান্তিপ্রিয়, সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সিলেটে সম্প্রীতির একটা জোয়া আছে, তো এখানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো দেখছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো আমার এই নির্বাচনী এলাকায় সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে বিষয় কমিউনিকেশন বাদ, এরপরে মানে সেন্টারগুলো যেটা দেওয়া হচ্ছে, ইউনিয়ন কাউন্সিলের সেন্টারগুলো তবুও মেনে নেওয়া যায়, কিন্তু ওই 17 বছরে পরিকল্পিতভাবে সেন্টারগুলোকে যেসব এলাকায় বিরোধী দল অধ্যুষিত সেই এলাকা থেকে 5-7 কিলোমিটার দূরে, এবং এখানে কোনো রাস্তা নাই, নৌকায়ও যাওয়ার ব্যবস্থা নাই, কালভার্টে, তো সেখানে এই যে বিরাট, আমি একটা সন্নিহান যে প্রায় 30% থেকে 40% লোক ভোট দিতে পারবে কিনা, কারণ এই দূরত্বের কারণে মানে বয়স্ক মহিলা হল যেতে পারবে না, পুরুষ অসুস্থ, কোনো বাহনই চলতে পারবে না। সো এইটার বিষয়ে আমি প্রধান নির্বাচন কমিশনকে বলে আসছিলাম, রিটার্নিং অফিসারকে বলছি, তারা এটা আমার মনে হয় এই বিষয়টা বিবেচনায় নিয়ে যদি ইউনিয়ন কাউন্সিলের যেভাবে মানে সেন্টার করে এটা দিলেও মোটামুটি 60-70-80% ভোট কাস্ট হবে, নতুবা কিন্তু এখানে এই কারণেই ভোট কাস্টিংটা কম হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখন রয়েছি সিলেট 4 আসনে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে। আমরা পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে কথা বলবো। ডিবিসি নিউজের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।